আপনি শুনছেন বই হিন্দুত্ববাদী আগ্রাসন, লেখক শায়েখ সারোয়ার ফারুকী নদভী। বিষয় রাজনৈতিক ইতিহাস। প্রকাশনায় দারুল মানহাজ। এই গ্রন্থে হিন্দু ধর্মের ইতিহাস, দর্শন ও সাংস্কৃতিক বিকাশকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা হয়েছে। হিন্দু ধর্মের মূল ধারা, ধর্মগ্রন্থ, দেবদেবী, আচার অনুষ্ঠান ও সামাজিক প্রভাবের পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদ কিভাবে একটি রাজনৈতিক আগ্রাসনের রূপ নিয়েছে তা যুক্তি ও তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ধর্মতত্ত্ব, ইতিহাস ও রাজনীতি বোঝার জন্য যারা গভীরভাবে জানতে চান তাদের জন্য এই বইটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স। বিশেষ করে তুলনামূলক ধর্মচর্চা ও উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতা অনুধাবনে এটি সহায়ক। আজকে শুনছেন প্রথম পর্ব। প্রথমেই একটি ঘটনা বলি, বানানো কিংবা অবাস্তব কোনো গল্প নয়। আমাদের বালিকা মাদ্রাসার এক ছাত্রী, বিয়ে হয়েছে এক প্রবাসীর সাথে, একটি ছেলেও হয়েছে তাদের, কিন্তু স্বামীর প্রবাসের সুযোগকে ব্যবহার করে এক হিন্দু ছেলে ছাত্রীটির সাথে প্রণয়ে লিপ্ত হয়। এরপর মেয়েটিকে ফুসলিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ভাগিয়ে নেওয়ার প্ল্যান করে। মেয়েটি তার স্বামীকে বিদেশ থেকে দেশে আসার জন্য তাড়া দিতে থাকে। স্বামী তার কুমতলব বুঝতে না পেরে বাংলাদেশে আসে। যেদিন দেশে আসে সে রাতেই মেয়েটি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা পয়সা সব নিয়ে হিন্দু ছেলেটির সাথে ভেগে যায়। এক দুদিন রাত কাটাবার পর হিন্দু ছেলেটি তাকে বলে তাকে পরিবার মেনে নিবে না। এক পর্যায়ে মেয়েটির পেটে তার সন্তানের বীজ ছেড়ে পালিয়ে যায়। আর এভাবেই অবলা সরলমনা মেয়েটি ধোঁকা খেয়ে নিজের জীবনটা শেষ করে দিল। এমনকি তার আগের স্বামীও তাকে তালাক দিয়ে দেয়। ফলে একুল ওকুল সবই হারালো মেয়েটি। বাস্তব এ ধর্মের ঘটনা আমাদের এলাকায় আরও অনেক ঘটেছে। ইদানিং এমন আরও ঘটনা ঘটছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে। হিন্দুরা মুসলিম মেয়েদের ইউজ করে পালিয়ে যাচ্ছে, ধ্বংস করছে মুসলিম নারীদের। সেদিন শ্রীনগর দিয়ে বাড়ি যাচ্ছিলাম। অটোরিকশায় আমি সামনের সিটে চালকের পাশে ছিলাম। রিকশার ভেতর থেকে হঠাৎ কিছু লোকের কথার আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি তারা হিন্দিতে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কাহা সে আয়া? বলল, হাম ইন্ডিয়া কে রহনে ওয়ালে হ্যাঁ, ইহাঁ কলেজ মে পড়নে কে লিয়ে আয়া। আমি আশ্চর্য হলাম। তাদের প্রত্যেকের কপালে কট্টর হিন্দুত্ববাদের চিহ্ন, ললাটে তাদের সাদা চুন ও সিঁদুরের রং, চুলের অগ্রভাগগুলো লাল সুতা দিয়ে বাঁধা, হাতে লাল সুতা পরে আছে এরা। এদের দেখে কোনো কাজের এজেন্ডা মনে হচ্ছিল। ইন্ডিয়াতে কি কলেজের এতই অভাব পড়েছে যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য তাদের বাংলাদেশে আসতে হবে? আচ্ছা, যদিও আসে তাহলে ঢাকা ছেড়ে এমন অজাপাড়াগায়ে কেন? সে যাই হোক, তাদের দেখে কোনো ক্রমেই স্টুডেন্ট মনে হয় না। এসব যুবকরা বাংলাদেশে তাদের বিশাল মিশন নিয়ে মাঠে নেমেছে। তাদের মতাদর্শ হল, মুসলিম নারীদের কবজায় নিতে পারলে সমগ্র মুসলিম সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় হল, সরলমনা মুসলিম মা বোনেরাও নিজ জাতি ছেড়ে বিধর্মীদের প্রলোভনে পড়ে নিজের ঈমান ও আমল শেষ করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুরা নানাভাবে আস্তানা গেড়ে বসছে। স্বয়ং আমাদের মুন্সিগঞ্জে শ্রীনগর, বালাসুরে সরকারি বিভিন্ন খাজনাদার জমিনগুলো হিন্দুরা ছিনিয়ে নিচ্ছে। জাদুঘর ও দর্শনীয় স্থানের নামে ভেতরে চলছে হিন্দুত্ববাদ ও খ্রিস্টবাদের চর্চা। আমাদের বালাসুরে আগে সরকারি জমিনে একটি সরকারি ইয়াতিমখানা ছিল। ইয়াতিমখানা বন্ধ করে এখন হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়েছে। হিন্দুদের আস্তানা বানানো হয়েছে। দাড়ি টুপিওয়ালা মুসলমানদের সেখানে প্রবেশও করতে দেওয়া হয় না। কিন্তু আফসোস, এসব বিষয়ে আমাদের সমাজে ফিকির করার মতো লোকের অভাব। বাংলাদেশে গ্রামগঞ্জ, শহর, এমনকি প্রতিটি পাড়ায় পাড়ায় হিন্দু আর খ্রিস্টানরা তাদের মিশন নিয়ে ছুটছে। অন্যদিকে কাদিয়ানিরা তো আছেই। আহমদিয়া খানকাহ এমন চমকপ্রদ নাম ব্যবহার করে আত্মশুদ্ধির নামে চর্চা হচ্ছে কাদিয়ানি মতবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পেশকৃত লিস্ট ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের রিপোর্ট অনুযায়ী শুধু আমাদের শ্রীনগর থানাতেই হিন্দু ও খ্রিস্টানদের আস্তানা রয়েছে ৭৮টি। এভাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানায় রয়েছে ৬৮টি মন্দির। আর বাসায় বাসায় আহমদিয়া খানকাহ নামে কাদিয়ানীদের তৎপরতা ও গোপনে গোপনে খ্রিস্টানদের পদচারণার কথা না হয় বাদই দিলাম, আমাদের শ্রীনগরে এমনও লোক আছে যারা খ্রিস্টধর্ম প্রচারের জন্য জীবনের ৮০টি বছর পার করেছেন।
অথচ বিয়েও করেননি ধর্মের প্রচারের জন্য। তাহলে চিন্তা করুন, পুরা বাংলাদেশে কত হাজার হাজার মিশনারি ও বিধর্মী সেন্টার রয়েছে। ব্যভিচারকে ব্যাপক করে দেওয়া, ব্যবসাকে কঠিন ও সুদকে সহজ করে দেওয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ড যা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এ সবই মূলত এদেশে পশ্চিমা হিন্দু ও মুনাফিকদের সামষ্টিক প্রচেষ্টাতেই হচ্ছে। ইসকন ও এনজিওর নামে বিধর্মীরা নানা সামাজিক কাজ করে যাচ্ছে। দরিদ্রদের ঋণ দেওয়া, বিপদগ্রস্তদের সাহায্য করা, মিষ্টি মিষ্টি কথা বলা, সমতার বুলি আওড়ানো, শিশুদের উপযোগী চমৎকার বই রচনা করা, শিশুদের মস্তিষ্কে হিন্দুত্ববাদ ও খ্রিস্টবাদের ভালোবাসা প্রবেশ করানোর জন্যে বিভিন্ন আনন্দদায়ক কার্টুন ও গেমস তৈরি, মিডিয়ার জোরালো ব্যবহার, বড় বড় অর্থনৈতিক কোম্পানির দখল, অর্থনীতিবিদদের দাওয়াত দিয়ে ও তাদের কাছে গিয়ে নিজেদের দলে ভেরানো ইত্যাদি নানা কৌশলে ওরা মুসলিমদের হৃদয়কে জয় করে বিধর্মী বানানোর চেষ্টা চালাচ্ছে। আর সরলমনা মুসলিমরা না বুঝে পা দিচ্ছে তাদের ফাঁদে। অনেকে সহজে সুবিধা ভোগ করতে স্বল্পমেয়াদে ঋণ নিচ্ছে এসব এনজিও ও দাতা সদস্যদের কাছ থেকে, পরে কিস্তি ঠিকমতো আদায় করতে না পেরে নিজের ঈমান ও আমল বিক্রি করছে। এমনই একটি বাস্তব ঘটনা তুলে ধরতে চাই। আমাদের এক বন্ধু মাওলানা আবুল কাসেম তাজুল ইসলাম, তিনি বাংলাদেশে দাওয়া নিয়ে কাজ করছেন। তিনি কারগুজারি শুনিয়েছেন, একবার তিনি একটি মাদ্রাসায় সফরে গেলেন। সেখানের এক ছাত্রের হাতে খ্রিস্টানদের লেখা চমকপ্রদ নামে, যেমন আল্লাহর বান্দা, কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ ইত্যাদি প্রকাশিত কিছু বই দেখতে পেলেন। মাওলানা তাকে জিজ্ঞেস করলেন, বইগুলো কোত্থেকে পেয়েছে সে? অনেকবার জিজ্ঞাসার পরও ছাত্রটি কিছু বলতে চায়নি। পরে অভয় দিলে এবং কোনো সমস্যা না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করলে ছাত্রটি সব কিছু খুলে বলে। সে বলে, হুজুর, আমরা অনেক গরিব পরিবার, টাকা পয়সার অভাব, কিস্তি ও ঋণের ফলে আমরা চলতে পারছিলাম না। একদিন কিছু লোক এসে বলতে লাগল, আমরা এনজিও থেকে এসেছি, শুনেছি তোমাদের পরিবার ঋণগ্রস্ত, তো তোমাকে ছোট্ট একটি চাকরি দিব, তাতে তোমাদের ঋণ শোধ হয়ে যাবে। এরপর ছাত্রটি তাদের বলে, চাকরি করলে তো আমার মাদ্রাসায় পড়া বন্ধ হয়ে যাবে। তখন লোকগুলো বলল, তোমাকে এমন একটি চাকরি দিব যার মাধ্যমে তোমার সংসারও চলবে, ঋণও শোধ হবে, আবার মাদ্রাসার পড়ালেখাও ঠিক থাকবে। আমি জিজ্ঞেস করলাম, সেটি আবার কি? তারা বলল, সেটি হলো, আমরা তোমাকে প্রতি মাসে কিছু বই দিব, তুমি মাদ্রাসায় গিয়ে শিশু কিশোরদের মাঝে বইগুলো ফ্রি বিতরণ করবে আর আমাদের মাসিক একটি রিপোর্ট ও হিসাব পেশ করবে। ব্যাস, এভাবেই আমার কাছে এই বইগুলো পৌঁছেছে। প্রিয় পাঠক, ষড়যন্ত্র কত দূর পৌঁছে গিয়েছে, এমনকি বাংলাদেশের কওমি মাদ্রাসায়ও তারা পৌঁছে গিয়েছে। নানা সময়ে খ্রিস্টান ঈমান পাকড়াও হওয়া ইত্যাদি বিষয়গুলো তাদের কৌশল ও ষড়যন্ত্রের রূপ দেখিয়ে দেয়। প্রতিষ্ঠার ইতিহাস। ভারত আর পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালে যে ২২ দিনের যুদ্ধ হয়েছিল, তাতে কোনো দেশই জয়ী হতে পারেনি। ভারত এগিয়েছিল ঠিকই, তবে তাদের কাছে এই গোপন তথ্য ছিল না যা থেকে বোঝা সম্ভব যে পাকিস্তানের অস্ত্রের ঘাটতি ঠিক কতটা। সত্যটা হলো, ২২শে সেপ্টেম্বর যেদিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, ততক্ষণে পাকিস্তানের অস্ত্রভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। সেই ঘাটতি মিটিয়ে নতুন করে অস্ত্র মজুত করাও সম্ভব ছিল না, কারণ আমেরিকা তার আগেই পাকিস্তানে অস্ত্র বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। ভারতের বহির্দেশীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের প্রাক্তন প্রধান শঙ্করন নায়ার তার বই ইনসাইড আইবি অ্যান্ড দ্য রোলিং স্টোন দ্যাট গ্যাদার্ড মস এ লিখেছেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল JN চৌধুরী প্রতিরক্ষামন্ত্রী যশোদন্তরাও চৌহানকে জানিয়েছিলেন, সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, কারণ আমাদের সঠিক গোয়েন্দা তথ্য ছিল না। এসব তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরদের ওপর। সমালোচনার একটি ফল হিসেবে একটি নতুন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত, যেটির ওপরে দায়িত্ব পড়ল দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। যেভাবে শুরু হল প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর। সংস্থার প্রথম প্রধান হিসেবে নিযুক্ত হন রামেশ্বর নাথ কাঁও, আর শঙ্করন নায়ার হন তার ২ নম্বর অফিসার। এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি থেকে ২৫০ জনকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ে বদলি করা হয়। পরে ১৯৭১ সাল থেকে রামনাথ কাঁও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এজেন্ট বেছে নেওয়ার প্রথা শুরু করেন। ফলে এ কর্মরত অনেকের আত্মীয় স্বজন, বন্ধুরা সেখানে চাকরি পেয়ে যান। আর মজা করে সংস্থাটিকে রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হতো। কিন্তু ১৯৭৩ সালের পর ওই সরাসরি নিয়োগের প্রক্রিয়া বদলে যায়। শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের এক কঠিন প্রতিযোগিতা। তাদের বেশ কয়েকটি পরীক্ষা পার করতে হয়। নিতিন গোখলে তার RN কাও জেন্টলম্যানস স্পাইমাস্টার বইয়ে লিখেছেন, প্রথমটি হতো মনস্তাত্ত্বিক পরীক্ষা।
পরীক্ষার্থীদের ভোর ৩টের মধ্যে একটি জায়গায় আসতে বলা হতো। সেখানে পৌঁছনোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের ইন্টারভিউ নেওয়া হতো। ইন্টারভিউ নিতেন যুগ্ম সচিব পদমর্যাদার এক অফিসার। ১৯৭৩ সালে রতে যাদের নিয়োগ হয়েছিল তাদেরই একজন জয়দেব রানাডে অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন। তিনি বলছিলেন, পরের রাউন্ডে রয়ের সিনিয়র কর্মকর্তা এন সন্তুক আর শঙ্করন নায়ার ইন্টারভিউ নিয়েছিলেন। এই পর্যায়টি পাশ করার পরে আমরা মুখোমুখি হই পররাষ্ট্র সচিব, রয়ের প্রধান আর.এন. কাও এবং একজন মনোবিজ্ঞানী সহ ৬ সদস্যের বোর্ডের। আমার সাক্ষাৎকার চলেছিল ৪৫ মিনিট। মিস্টার রানাডে ২ মাস পরে জানতে পারেন যে তিনি রতে চাকরির জন্য নির্বাচিত হয়েছিলেন। তার সঙ্গে প্রতাপ হেবলিকর, চক্রু সিনহা ও বিধান রাওয়ালও রতে। বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানা ব্যানার্জি বলেছিলেন, ১৯৮৫ থেকে ১৯৯০ এর মধ্যে এরকম আরও কয়েকজনকে নেওয়া কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। পরে অজ্ঞাত কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ৯৫%-এরও বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয়। বিশ্বের সব দেশই বিদেশে তাদের দূতাবাসগুলোকে গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করে। র এজেন্টদের প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে পোস্টিং দেওয়া হয়। অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয়। দেখুন বিবিসি নিউজ হিন্দি ২৯ সেপ্টেম্বর ২০২৪, রেহান ফজল। রয়ের ইতিহাস ও পটভূমি ১৯২৩ থেকে ৬৯ খ্রিস্টাব্দ। গোয়েন্দা ও বিশ্লেষণ শাখার সূচনার আগে বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল প্রাথমিকভাবে ইন্টেলিজেন্স ব্যুরোর, যেটি ব্রিটিশ রাজের সময় ভারত সরকার দ্বারা তৈরি করা হয়েছিল। ১৯৩৩ সালে বিশ্বের রাজনৈতিক অস্থিরতা অনুধাবন করে, যেটি শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়, ভারতের সীমান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহের অন্তর্ভুক্ত করার জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব বাড়ানো হয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পর সঞ্জীব পিল্লাই আইবির প্রথম ভারতীয় ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতের স্বাধীনতার পর ব্রিটিশদের প্রস্থানের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব হওয়ায় পিল্লাই MI6 লাইনে ব্যুরো চালানোর চেষ্টা করেন। ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধে ভারতীয় পরাজয়ে এটিকে অকার্যকর বলে দেখানো হয়। ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধে বিদেশি গোয়েন্দা ব্যর্থতার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি নিবেদিত বিদেশি গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার নির্দেশ দেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেনাপ্রধান জেনারেল জয়ন্ত নাথ চৌধুরীও আরও গোয়েন্দা তথ্য সংগ্রহের আহ্বান জানান। ১৯৬৬ সালের শেষের দিকে একটি পৃথক বিদেশি গোয়েন্দা সংস্থার ধারণাটি কংক্রিট আকার নিতে শুরু করে। র গঠন ১৯৬৮ থেকে বর্তমান পর্যন্ত ভারতীয় গোয়েন্দাদের কাঠামো। ইন্দিরা গান্ধী প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে একটি পূর্ণাঙ্গ দ্বিতীয় নিরাপত্তা পরিষেবা প্রয়োজন। আর.এন. কাও যখন গোয়েন্দা ব্যুরোর একজন উপডিরেক্টর ছিলেন, নতুন এজেন্সির জন্য একটি নীল নকশা জমা দেন। কাও ভারতের প্রথম বিদেশি গোয়েন্দা সংস্থা র-এর প্রধান নিযুক্ত হন। ২৫৯ র-কে কৌশলগত বাহ্যিক গোয়েন্দা তথ্য, মানুষ পাশাপাশি প্রযুক্তিগত এবং নিয়ন্ত্রণ রেখার জোরে একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত তাত্ত্বিক ট্রান্সবর্ডার মিলিটারি ইন্টেলিজেন্সের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে একযোগে দায়িত্ব দেওয়া হয়। শুরু থেকেই র ভারতের জনগণের কাছে জবাবদিহি নয় একটি সংস্থা হিসেবে সমালোচিত হয়েছে। র ভারতের কেজিবিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই ধরনের ভয় র-এর যোগ্য নেতৃত্ব দ্বারা দূরে রাখা হয়েছে। যদিও র এবং বিশেষ করে জনতা পার্টির বিরোধীরা অভিযোগ করেছে যে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থার সময় বিরোধীদের সন্ত্রাস ও ভয় দেখানোর জন্য এজেন্সি নিজেকে ব্যবহার করতে দিয়েছিল। দেখুন ইন্ডিয়াস ফরেন ইন্টেলিজেন্স আনরাভেলিং, দ্য অরিজিন অ্যান্ড এভলিউশন অব দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স, ২৫২ থেকে ২৮৯।
ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বাংলাদেশে গোপন অপারেশন ও কার্যক্রম। বাংলাদেশ সরকারের ভেতরে বাইরে ৩০,০০০ র এর এজেন্ট তৎপর। মন্ত্রী, এমপি, আমলা, রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, প্রকাশক, অফিসার, কর্মচারী পর্যায়ের লোকজনই শুধু নয়, ছাত্র, শ্রমিক, কেরানি, পিয়ন, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ট্যাক্সি ড্রাইভার, ট্রাভেল এজেন্ট, ইনডেটিং ব্যবসায়ী, সি&এফ এজেন্ট, নাবিক, বৈমানিক, আইনজীবী সহ বিভিন্ন স্তরে তাদের এজেন্ট সক্রিয় আছে। বাংলাদেশে কমপক্ষে ১ লক্ষের র কর্মী ও ইনফরমার আছে বলে জানা যায়। এর মধ্যে ভারতীয় ৪,০০০-এর মতো স্পেকুলেশন আর বাকিরা ইনফরমার, ধর্মীয় ও মতাদর্শগতভাবে র এর প্রতি চরম সহানুভূতিশীল, যাদেরকে যে কোনো কাজে লাগানো সম্ভব। মেজর জিয়াউল হকের একটি ইমেল তার একজন ঘনিষ্ঠ মানুষ ফেসবুক সহ বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলেন। সেই সুবাদেই সেনাবাহিনীর বিভেদ সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া গিয়েছিল, যদিও এটার সত্য মিথ্যা যাচাই করা সম্ভব ছিল না। সেই ইমেলটিতে মেজর জিয়াউল হক বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের গোয়েন্দা সংস্থা র এর অনুপ্রবেশের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তাকে অপহরণ করার পর গোপন জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআই এর পাশাপাশি র এর গোয়েন্দারাও সেখানে উপস্থিত ছিল এবং তারাও তাকে দোভাষীর সাহায্যে জেরা করেছিল। মেজর জিয়ার ভাষ্যমতে, র এর এজেন্টরা যখন ঢাকা ক্যান্টনমেন্টের পাশে বসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরকে জেরা করতে পারে, তাহলে নিশ্চিত বোঝা যায় ডিজিএফআই এখন চালায় ভারতীয় সরকার। বেশ কয়েক বছর আগে ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ে আমাদের দেশে একটি বই বেরিয়েছিল। বইটির নাম ছিল বাংলাদেশের র। এর লেখকের নাম সাবেক সেনা সদস্য ও সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট অবসর আবু রুশদ। এই বইটিতে লেখক এমন অনেক তথ্য তুলে ধরেছেন, যার মাধ্যমে নতুন করে জাতি চিন্তার খোরাক পায়। ওনার দেওয়া সেই চাঞ্চল্যকর তথ্যগুলো আজ আবার জাতির মাঝে আলোচিত হয়ে ঘুরে ফিরে আসছে। তাই সেই চাঞ্চল্যকর বইটির কিছু তথ্য লেখকের ভাষায় হুবহু আপনাদের সামনে উপস্থাপন করা হলো। তিনি লিখেছেন, যেহেতু আমি বাংলাদেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংগঠন ডিজিএফআই তথা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি, সেহেতু এ দেশের বুকে র এর অপতৎপরতা সম্পর্কে আমার অল্প বিস্তর ধারণা রয়েছে। অভিজ্ঞতার আলোকে বলা যায়, এ দেশের বুকে র এর অপতৎপরতা জাতীয় নিরাপত্তার জন্য একমাত্র হুমকি স্বরূপ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন এ দেশে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে বৈরী গুপ্তচর সংস্থার কার্যক্রম সম্পর্কে এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে অবশ্যই অবহিত ও সচেতন থাকতে হবে। সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছে বলে তাদের পরবর্তী সকল কার্যক্রমকে বাংলাদেশের স্বার্থের অনুকূল বলে মনে করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বরং একটি আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হিসেবে আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই ভাবতে হবে। আর তাই স্থায়ীভাবে কাউকে আমাদের শত্রু বা মিত্র বলে জ্ঞান করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আজ যে আমাদের পরম মিত্র, পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে কাল সে ঘোরতর শত্রু বলে পরিগণিত হতে পারে। আধুনিক বিশ্বে এ ধরনের নজির বিরল নয়। লেখক তার বইটিতে বাংলাদেশে র এর অপকীর্তি সম্বন্ধে এমন সব কথা উল্লেখ করেছেন, যা আমাদের দেশের মানুষকে ব্যাপকভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে। তিনি র এর সেসব অপকীর্তি তালিকা আকারে সে বইতে উল্লেখ করেছেন। ১. পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী শান্তিবাহিনী গঠন করে যাবতীয় উপায়ে ভারতীয় সেনারা প্রশিক্ষণ ও সমরাস্ত্র সরবরাহ করছে। বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী শান্তিবাহিনী ২৫ বছর যুদ্ধ করেছে। বহু অন্যায় দাবিতে তারা বিদ্রোহ করেছে এবং বাঙালিদের হত্যা করেছে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতাসীন হয়ে তাদের সকল দাবি মেনে নিয়ে বাঙালিদের নিজ দেশে পরাবাসী বানিয়ে দিয়েছে। ২. প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা। লেখক অনেক তথ্য প্রমাণ দিয়ে উল্লেখ করেছেন যে ভারত বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি বন্ধু ভাবাপন্ন শক্তিকে ক্ষমতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। জিয়া হত্যার মাত্র ১২ দিন পূর্বে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন।
জিয়া হত্যার খবর পেয়ে শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পাড়ি জমানোর চেষ্টা করেন, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীরা বাধা সাধায় তিনি সে যাত্রায় পার হতে পারেননি। ৩. স্বাধীন বঙ্গভূমি আন্দোলন ১৯৮২ সালের ২৪শে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতায় গ্রহণ করেন। পরের দিনই স্বাধীন বঙ্গভূমি নামে পৃথক হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। এক সময়কার আওয়ামী লীগ নেতা ড কালিদাস বৈদ্য বঙ্গসেনা নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিল। খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে হিন্দু বাহিনী গঠনের চক্রান্ত চালানো হয়েছিল। এটার পেছনেও এর হাত ছিল। ৪. বাংলাদেশের সরকারের ভেতরে বাইরে ৩০,০০০ এর এজেন্ট তৎপর শিরোনামে তিনি লিখেছেন, মন্ত্রী, এমপি, আমলা, রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, প্রকাশক, অফিসার, কর্মচারী পর্যায়ের লোকজনই শুধু নয়, ছাত্র, শ্রমিক, কেরানি, পিয়ন, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ট্যাক্সি ড্রাইভার, ট্রাভেল এজেন্ট, ইন্ডেন্টিং ব্যবসায়ী, নাবিক, বৈমানিক, আইনজীবী সহ বিভিন্ন স্তরে তাদের এজেন্ট সক্রিয় রয়েছে। ৫. ঘাতক দালাল নির্মূল কমিটি এ কমিটির পেছনেও এর হাত রয়েছে বলে লেখক তার বইতে উল্লেখ করেছেন। বিস্তারিত পড়ুন বাংলাদেশের কর্নেল আবু রুশদ। বাংলাদেশকে ঘিরে এর চক্রান্ত উন্মোচন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পর্দার আড়ালের কথা। পর্যালোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম দিকে শিক্ষার্থীদের ওপর পরিকল্পনা অনুযায়ী কাশ্মীরি স্টাইলে হত্যাযজ্ঞ চালিয়ে তাগুত হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রশিক্ষিত ৪০০ কর্মী। কিন্তু শেষে এসে সিআইএর মাস্টার প্ল্যানের কাছে হার মানতে বাধ্য হয় এবং বাংলার মসনদে নিজেদের একান্ত অনুগত ভৃত্য হাসিনাকে প্রাণ নিয়ে বন্ধু রাষ্ট্রে হিজরত করতে হয়। আওয়ামী লাঠিয়াল বাহিনীর প্রত্যক্ষ মদদে দেশীয় অল্পসংখ্যক মুশরিক হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে শাহবাগ থেকে এবং পরবর্তী সময়ে ১৫ই আগস্ট পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় তা নিয়ে অনুসন্ধান করেছে জার্মানি ভিত্তিক অনলাইন মিডিয়া পোর্টাল দ্য মিরর এশিয়া। দ্য মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে। এজন্য বাংলাদেশের ওপর নজর রাখেন এমন ২ সাংবাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা, ২জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে দ্য মিরর এশিয়া। দ্য মিরর এশিয়ার বরাতে জানা গিয়েছে যে ভারতের প্রধান লক্ষ্য আপাতত ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের ওপর ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, শিবির, হেফাজত ইসলাম, চরমোনাই হিজবুত তাহরিরের ক্রমবর্ধমান প্রভাবকে উপস্থাপন করে ভারতপন্থী বাম ঘরানার র্যাডিক্যাল ও মডারেট সেকুলারদেরকে ইউনুস প্রশাসনের ব্যাপারে খেপিয়ে তোলা। একই সাথে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সুদখোর ইউনুসের শান্তিকামী মুখোশ খুলে দিয়ে মার্কিন এজেন্ট হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনে হেফাজত ইসলাম সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে চূড়ান্ত অনাস্থা সৃষ্টি করা। এছাড়াও আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা 2.0 প্রাপ্তির পর থেকেই গুম খুনের ভীতিমুক্ত জামাত, শিবির, হেফাজত ইসলাম, চরমোনাই হিজবুত তাহরির সকল ইসলামপন্থী দলগুলির দৌড়ঝাঁপ বেড়ে গেছে বহুগুণ, যা ইসলাম বিদ্বেষী শাহবাগীদের জন্য হজম করা অত্যন্ত কষ্টকর। প্রত্যেক সংগঠন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী জনসমর্থন তৈরিতে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস ও নিজামে ইসলাম পার্টি ঐক্যবদ্ধ হয়ে জোট করে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তও নিয়েছে, যা আসলে সত্যিকার অর্থেই উম্মাকে আবারও আদর্শিক গোলামির চোরাবালিতে ঠেলে দিতে পারে। উম্মার গলায় গোলামির জিঞ্জির পরানোর জন্য যেই তাগুতি শাসন ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, সেই একই গোমরাহির পথে দ্বীন ও উম্মার নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া আসলে জিল্লতি ছাড়া কিছুই না। অন্যদিকে হিজবুত তাহরির তাগুতি সংবিধানকে প্রতিরক্ষা দেওয়া সেনাবাহিনীর মতো দলগত মুরতাদ এক বাহিনীর নুসরাকে শর্ত বানিয়ে খেলাফত প্রতিষ্ঠার খাপ দেখছে। কাল্পনিক দাওয়াত ছড়িয়ে দিতে প্রকাশ্যে মিছিল করে বেড়াচ্ছে ঢাকার রাজপথে। সবসময়ই বলে এসেছি, উম্মার নিরাপত্তার রক্ষায় কেবল সঠিক আদর্শ এবং সঠিক মানহাজের অনুসরণ ব্যতীত মুক্তি মিলবে না।
আপনারা সকলেই জানেন, ভারতের পশ্চিমবঙ্গে ডাক্তার মৌমিতা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঢাবিতে ইউনুস প্রশাসনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নারীবাদী বামদের সাথে আলোচনা করে সমকামীদের অধিকার বাস্তবায়ন, নারীদের ভ্রূণ হত্যার স্বাধীনতা, মুসলিম পারিবারিক আইন বাতিল করা সহ ১৩টি দাবি বাস্তবায়নের ব্যাপারে কথা দিয়েছে। এর কিছুদিন পর ব্যারিস্টার সারা হোসেন সিভিল সোসাইটির এক আলোচনায় বাকস্বাধীনতার নাম দিয়ে ধর্মীয় মহল থেকে কোনো নারীবাদ বিদ্বেষী বক্তব্য প্রচারের ব্যাপারে আইনগত অবস্থান গ্রহণের আহ্বান করেছে। তার ঠিক পরদিন ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য চ্যানেল 24-এ বলেছে, কাদিয়ানি, আহমেদিয়া সহ দেশের সংখ্যালঘু সকল সম্প্রদায় নিরাপত্তাহীনতা বোধ করে দেশে। আবার কদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেছে। এই ঘটনাগুলো আপনাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে ইউনুস প্রশাসন কিভাবে ধীরে ধীরে মুসলিম প্রধান বাংলাদেশে ইসলামপন্থী দলসমূহের কিছু রাজনৈতিক স্বাধীনতা চর্চার সুযোগ করে দিয়ে সমকামিতা, নারীবাদ, অশ্লীলতাসহ যাবতীয় পশ্চিমা মানবতা বিরোধী ফাহেসাতকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সবার চোখের সামনেই। ঠিক এই বিষয়গুলোকেই কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলে বেরিয়ে এসেছে দ্য মিরর এশিয়ার অনুসন্ধানী রিপোর্টে। আমার শক্ত ধারণা, অনাগত দিনে উম্মা আরেকটি শাপলা শাহবাগ পরিস্থিতির মুখোমুখি হবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, পুরো রিপোর্ট জুড়ে একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল রিভার্স গেম খেলা হয়েছে জনসাধারণের সাথে। দেশের সংখ্যাগুরু ভারত বিদ্বেষী জনসাধারণের সামনে মূলত ভারতীয় এর ষড়যন্ত্র এমন রূপে উন্মোচন করা হয়েছে যাতে করে জনগণ এর বিরোধিতা করে বিপরীত পক্ষে অবস্থান নেয়। খেয়াল করে দেখবেন, ভারতের ২টি লক্ষ্য অনুযায়ী মূল কালপ্রিট কিন্তু সুদের মদতদাতা ডক্টর ইউনুস, সেটা বামদের কাছেও ইসলামপন্থীদের কাছেও। তাই রিভার্স সাইকোলজি অনুযায়ী ভারতের বিরোধিতায় জনগণের সামনে উম্মার ত্রাণকর্তা হিসেবে মার্কিন এজেন্টের গ্রহণযোগ্যতা তৈরির একটি পায়তারা ছিল এই রিপোর্টে। আর এমনিতেই ভারতের উস্কানিতে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হওয়ার সকল সম্ভাবনাকে মাটিচাপা দিতে উম্মার সামনে আল ওয়ালা ওয়াল বারার চেতনার দাফন সম্পন্ন করে কুফুরি মানবতাবাদ প্রতিষ্ঠার শিরোনামে যেই বক্তব্য কিছুদিন আগে দিয়েছে ডক্টর ইউনুস, তাতে করে তাকে কিছুদিন পর উম্মার ক্রান্তিলগ্নের হেদায়েত বঞ্চিত আমিরুল মুমিনিন খেতাব দেওয়া হলেও অবাক হব না। দ্য মিরর এশিয়ার রিপোর্টে আরও উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যাতে দীর্ঘমেয়াদী না হতে পারে সেজন্য আওয়ামী তোষণের পাশাপাশি বিএনপি এবং জামাতে ইসলামীর জন্য জানালা খোলা রাখবে ভারত। আমিরে জামাতের ভারতের সুনজর প্রাপ্তির ব্যাপারে আগ্রহ কিংবা একই সময় মির্জা ফখরুল এবং নরেন্দ্র মোদীর সিঙ্গাপুর যাত্রার বিষয়টিও সেদিকেই ইঙ্গিত করছে। মনে করে দেখুন, হাসিনা পুত্র জয়ও প্রয়োজনে বিএনপির সাথে কূটনৈতিক ঐক্যের কথা বলেছিল অনলাইন লাইভে। আবার আমিরে জামাত অতীতের সকল আয়নাবাজি ভুলে গিয়ে আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন এমন বার্তাও শোনা যাচ্ছে জোরে সোরে। আমরা না বুঝলেও দেশের সকল রাজনৈতিকরাই বোঝেন, মসনদ দখল করার জন্য বন্ধুরাষ্ট্রের সুনজর বেশ শক্তিশালী নিয়ামক ভূমিকা পালন করে। গত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পেছনে ভারতের লবিং আজ সবাই জানে, অথচ নির্বাচনের আগেও আওয়ামী লীগের বিজয় ছিল অকল্পনীয় বিষয়। ইতিহাসের পাতায় লেখা থাকে রাজনৈতিক বিজয়ের ডিসকোর্স। এজন্যই ভারতের একটা আশঙ্কা হচ্ছে, বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হিন্দুত্ববাদী ভারত সমর্থিত তাগুত সরকারকে উৎখাত করে প্রাপ্ত বিজয়কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়করা ৭১-এর বানোয়াট স্বাধীনতার ইতিহাসকে ছুঁড়ে ফেলে নতুন করে চেতনার মঞ্জিল স্থাপন করে কিনা। বন্যা ইস্যুকে কেন্দ্র করে সমন্বয়কদের অনেকের বক্তব্যে যেই ভারত বিদ্বেষ প্রকাশ পেয়েছেন তাকে ভারত গুরুত্ব সহকারে দেখেছে বলেই দ্য মিরর এশিয়ার রিপোর্টে উঠে এসেছে। খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু সেই রিভার্স সাইকোলজির মারপ্যাচ রয়েছে। সমন্বয়কদের প্রত্যেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্ব থেকে বাম ঘরানার ছাত্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত ছিল, এটা তো এখন সকলেই জানে। ভারত বিরোধিতার জের ধরে সমন্বয়কদের মধ্য থেকে আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক দল গড়ে উঠলে নতুন সেই নেতৃত্বের প্রতি জনগণের আস্থার জায়গা তৈরির একটি রিভার্স মনোপলি খেলা হয়েছে দ্য মিরর এশিয়ার অনুসন্ধানী সেই রিপোর্টে। এখানে এসে ফরহাদ মজহার, পিনাকি ভট্টাচার্যদের সাথে সুর মিলে গিয়েছে দ্য মিরর এশিয়ার রিপোর্টারের। তারাও ক্রমাগত বলে আসছে, ছাত্রদের গণ অভ্যুত্থানে জন্ম নেওয়া ইউনুস প্রশাসন আসলে জনগণের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিফলন। তাই এটিকে টিকিয়ে রাখতে বিদ্যমান সংবিধানকে বাতিল করা বাঞ্ছনীয়, যে সংবিধান অনুযায়ী ইউনুস প্রশাসন অবৈধ। অপরদিকে এই ন্যারেটিভের ঠিক বিপরীতে অবস্থান করছে ভারত এবং দোসররা।
সেই জন্যই নিজেদের পূর্ববর্তী সেই রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনতে সকল শত্রুতা ভুলে গিয়ে ভারতের ছায়ায় একত্রিত হতে চাইছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী। তবে দ্য মিরর এশিয়া তুলে ধরেছে যে ভারত আসলে নিজ স্বার্থ রক্ষায় মাইনাস বিএনপি ফর্মুলা প্রয়োগ করতে চাইছে, কারণ ১৫ বছরের জুলুমে নিষ্পেষিত জনগণ সামনের নির্বাচনে বিএনপিকেই সমর্থন জানাবে। আর রাজনৈতিক দূরদর্শিতা ও যোগ্যতাহীন নেতৃত্বহীন বিএনপি ভূরাজনৈতিকভাবে অরক্ষিত এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে ব্যর্থ হবে, এটা অনেক রাজনৈতিক পর্যালোচকগণ গত নির্বাচনের আগে থেকেই বলে আসছে। এই ব্যাপারটি পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে পাওয়ার ভ্যাকিউম তৈরি করবে পুনরায়, যা আসলে ভারতের সরাসরি মদদে পুনরায় আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা করে দেবে। মনে রাখবেন, আওয়ামী লীগের সাময়িক পতন হয়তো ঘটেছে, কিন্তু নিশ্চিহ্ন কিন্তু হয়নি। তবে এই ব্যাপারে আন্তর্জাতিক জিওপলিটিক্স বিশ্লেষণ করে আমার শক্ত ধারণা এটাই যে ভারত পুনরায় নিজের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সুযোগ পাবে না। তাসের বাজিতে এক ট্রাম্প কার্ড কেউ বারবার ব্যবহার করতে পারে না। জনগণের কাছে আওয়ামী মুখোশ খুলে গিয়েছে, বরং রয়ের এসব চক্রান্ত ফাঁস হয়ে গিয়ে ভারত এবং আমেরিকাকে প্রকৃত অর্থেই মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা সমর্থিত ক্রুসেডার সমর্থিত ড ইউনুসের ক্ষমতায়নের প্রশ্নে এখন মানবতার ফেরিওয়ালা আমেরিকা কি তাগুতে হাসিনা ও তার দোসরদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে ভারতকে ডিরেক্ট চেকমেট দেবে, নাকি মিশনারি দাওয়াত ও আন্তর্জাতিক এনজিওর সহায়তায় দেশের পার্বত্য অঞ্চল, মিয়ানমার ও ভারতের কিছু অংশ নিয়ে পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার পায়তারা করে ভারতের ৭ রাজ্যে বিদ্রোহের লেলিহান আগুন জ্বেলে দেবে? এতে করে নিজের সার্বভৌমত্ব রক্ষায় ভারত দিশাহারা হয়ে বাংলার বুক চিরে নিজের ৭ রাজ্যে সহজে পৌঁছানোর জন্য ভারতীয় গেরুয়া বাহিনী পাঠিয়ে এদেশ দখলের পায়তারা করবে, যা মূলত বাংলায় শান্তি প্রতিষ্ঠার আমেরিকার সরাসরি হস্তক্ষেপের রাস্তা করে দেবে পরবর্তী সময়ে। এখন দেখার বিষয় চীন এ ব্যাপারে কতটা নিষ্ক্রিয় থাকতে পারে। মনে রাখতে হবে, চীন সমর্থিত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রথম থেকেই ইউনুস প্রশাসনের ছায়ার আড়ালে ডিপ স্টেটে দেশের রাজনীতিতে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে, লোকচক্ষুর অন্তরালে। আমেরিকান নির্বাচনের পর এই উপমহাদেশের রাজনীতিতে নাটকীয় সব পরিবর্তন দেখবে বিশ্ববাসী, এটাই আপাতত মনে হচ্ছে। প্রসঙ্গ লেখাটি সংগ্রামের ইশতেহার, আবু ওসামা, পৃষ্ঠা ১৫ থেকে ১৮। অষ্টম আলোচনা, বিশ্বায়নের মামে নতুন বিশ্ব প্রতিষ্ঠার নীল নকশা। আজকের পৃথিবী একটি নতুন বৈশ্বিক বিপ্লব ও রেনেসার মোড়ে অবস্থান করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বিশ্বের বিভিন্ন পরাশক্তিগুলো আজ নিজেদের বৈশ্বিক ক্ষমতা অর্জনের দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এজন্য তারা নিজেদের জান, মাল, সময়, ইজ্জত সবই বিলীন করে দিচ্ছে। অথচ এখনও অচেতনা, উদাসীনতা আর আলস্যের ঘুমে বিভোর মুসলিম উম্মা। মুসলিম নেতৃবৃন্দ নামে মুসলিম থাকলেও ভোগবাদিতা আর স্বার্থপরতার পেছনে পড়ে ভুলে যাচ্ছে মাজলুম উম্মাকে। নিজেদের ইহকালের হীন ক্ষমতার জন্য পা চাটছে ভোগবাদী কুফুরি শক্তির। একদিকে ইহুদি খ্রিস্টানরা বিশ্বায়নের বামে উলঙ্গবনা ও ভোগবাদের নতুন বিশ্ব প্রতিষ্ঠার মিশনে যুদ্ধে নেমেছে, তো অন্যদিকে হিন্দু সনাতনীরা সাম্যবাদ ও মানবতার ঐক্যের নামে একনিষ্ঠ ইসলাম ছাড়া অন্য সকল মতাদর্শের মডারেট লোকদেরকে সাথে নিয়ে ইসলামের ঐতিহ্য ও সোনালী যুগের বিপরীত মোড়ে সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এরা নিজেদেরকে উপমহাদেশের একক শক্তিতে পরিণত করার জন্যে কোমরে গামছা বেঁধে নেমেছে। এরা মুখে মুখে সাম্যবাদ ও মানবতার নাম জপে, কিন্তু বাস্তবে এদের হৃদয়ে রয়েছে নববী ও খোলাফা যুগের ইসলামের প্রতি মারাত্মক রকমের বিদ্বেষ ও প্রতিহিংসা। এর বড় প্রমাণ হল যে এরা মুসলিম ঐতিহ্যকে সহ্য না করে উম্মার খেলাফতের স্বর্ণযুগকে মধ্যযুগীয় বর্বরতা বলে গালি দেয়। এসব সংস্থাগুলো কখনোই কুরআন, হাদিসের ধারকবাহক আল্লাহওয়ালা আলিমদের সাথে উঠাবসা করে না। এদের চলাফেরা হয় একমাত্র মডারেট ও সংস্কার দর্শনের মুসলিমদের সাথে। এর মানে যে মডারেট মুসলিমরা সংস্কার ও উদ্ভাবনের নামে ইসলামের মধ্যে কমবেশ ও বিকৃতির অনুপ্রবেশের প্রবক্তা, বিজাতীয় সংগঠনগুলো সেসব মুসলিমদেরকেই পছন্দ করে, যেহেতু বিজাতিদের ধর্মসমূহকে তাদের মনিবরা বিকৃত করে ফেলেছে। এখন তাই ওরা ইসলামকেও বিকৃত করতে চায়, যাতে সাধারণদের কাছে ইসলামকে বিকৃত হিসেবে পেশ করতে পারে। এই জন্যই ওরা বিকৃতিকারী মডারেট মুসলিমদেরকেই অধিক ভালোবাসে। সচেতন মুসলিমগণ যত দ্রুত এই সত্য উপলব্ধি করতে পারবে, তত দ্রুত উম্মাহ কল্যাণ ও মুক্তি আসবে। উম্মাহ আবার বিশ্বের সুপার পাওয়ার হতে পারবে। কিন্তু আফসোস, আজকের কাফিরদের গোলাম মুসলিমরা গোলামির জিঞ্জির ভেদ করে বিশ্ব ক্ষমতার মসনদে যেতে চায় না, যদিও তারা নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা ঠিকই টিকিয়ে রাখতে চায়।
কিন্তু ইসলামের বিশ্বময় ক্ষমতা আজকের মুসলিম কর্ণধাররা কামনা করে না। বিশ্ব ক্ষমতার ধারণাও তাদের মস্তিষ্ক থেকে মুছে দিয়েছে কুফফাররা। এটা কাফিরদের অন্যতম সফলতা। কুরআনের ভাষ্য অনুযায়ী মুসলিমদের বিশ্ব ক্ষমতা তখনই আসবে যখন তারা আল্লাহ ও তার রাসূলের শরিয়াহ অনুযায়ী চলবে এবং ইসলামী আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছেন যে ঈমান ও নেক আমলে সমৃদ্ধ হলে জমিনে তিনি তাদের খেলাফাত অর্থাৎ বিশ্ব ক্ষমতা দান করবেন ও সমগ্র বিশ্ব থেকে কাফিরদের ভীতি দূর করে দেবেন। সূরা আন-নূর ৫৫। ইসলামী রাষ্ট্রনীতির অন্যতম দর্শন হল রাষ্ট্রনায়ক নিজে না খেয়ে জনগণ ও সমাজকে খাওয়াবেন। এটাই হবে ইসলামী সমাজের নেতাদের চরিত্র। এই চরিত্র অবলম্বন করলে বিশ্বময় নিষ্ঠার রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে, কিন্তু ভোগবাদীদের ভাগে কম পড়বে। এই জন্যই ভোগবাদীরা ইসলামী আইন, ইসলামী খেলাফত ও ইসলামী জাগরণকে রুখে দিতে চায়। আফসোস, এই জাতির কর্ণধাররা বিজাতিদের বশ্যতার মধ্যেই আবদ্ধ থাকতে চায়। আর তাই বিজাতিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে মুসলিম কর্ণধারদেরকে সহজেই ব্যবহার করে চলছে। নিজেদের বিশ্বব্যাপী বিশ্বায়নের লক্ষ্যে এক্ষেত্রে তারা নানা পলিসি ও কর্মকৌশল অবলম্বন করছে। অতি সংক্ষেপে তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশাগুলো এখানে তুলে ধরা হল। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ষড়যন্ত্র ও কর্মকৌশল। ১. অর্থনৈতিক বাজার দখল। অর্থনীতি হল একটি সমাজ ও রাষ্ট্রের বাহ্যিক চালিকা শক্তি। যে সমাজের মানুষ যতটা উন্নত হবে, যতটা সমতার পরিমাপে রাষ্ট্রীয় সম্পদগুলো থেকে ফায়দা গ্রহণ করতে পারবে, নিজেদের মধ্যকার বৈরিতা, বিভেদ, অন্যায় ও স্বার্থসিদ্ধি যতটা নিরসন করতে পারবে, সে সমাজ ততটাই উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এভাবে তারা অর্থনৈতিকভাবেও মজবুত জনশক্তি পয়দা করতে পারবে। অর্থনীতির বাজারও তাদের দখলে থাকবে। আর অর্থনীতির বাজার যাদের দখলে থাকবে, বিশ্বশক্তির কেন্দ্র হিসেবে তারাই আপতিত হবে। এটাই বাস্তবতা। এই জন্যই মূলত ইয়াহুদি, খ্রিস্টান ও হিন্দু বৌদ্ধরা বিশ্বের অর্থনৈতিক বাজার দখল করার চেষ্টা করে। অল্প দামে ভালো ভালো পণ্য বিক্রি করে, যাতে বাজারে তাদের পণ্যগুলো ব্যাপক হয়। মানুষের চাহিদার মোড় তাদের দিকে রুখ করে। এতে নিজেদের লাভের পার্সেন্টেজ বাহ্যিকভাবে কম হলেও পরিশেষে গ্রাহকদের চাহিদার ফলে বিক্রি এত বেশি হয় যে লাভের পার্সেন্টেজ পুষিয়ে যায়। অথচ মুসলিমরা অর্থনৈতিক বাজার দখল করতে পারছে না। এর কারণ হল নিজেদের বাহ্যিক ও প্রাথমিক স্বার্থসিদ্ধির জন্য মুসলিম পুঁজিপতিরা পেট পূজার পেছনে পড়ে ধর্মকর্ম সবই নিঃশেষ করে দেয়। বাস্তবতা হল বিজাতি পুঁজিপতিরা তাদের ব্যবসা ধর্মের জন্য করে, কিন্তু মুসলিম পুঁজিপতিরা এখনও তাদের ব্যবসাকে ধর্মের জন্য সমর্পণ করতে পারেনি। এরা তো বরং ধর্মকে ব্যবসার জন্য ব্যবহার করে। অন্যদিকে বিজাতিরা ব্যবসাকে ব্যবহার করে তাদের ধর্ম প্রচারের জন্য। যে জাতির মধ্যে পেট পূজার ধান্দা এতটাই বাসা বেঁধেছে, সে জাতির কল্যাণ কামনা কি করে করা যায়? ছোট্ট একটি উদাহরণ দেই। নির্ভরযোগ্য বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশে রাস্তা নির্মাণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়। তবুও আমাদের সব জায়গার পথঘাটের এতটা দুরবস্থা যে সুস্থ মানুষও রাস্তায় বের হলে ভেতরের নাড়িভুড়ি বের হয়ে আসতে চায়। প্রতি নির্বাচনের আগে একই রাস্তাগুলো বারবার মেরামত করা হয়। এর জন্য কোটি কোটি টাকা বাজেট ধরে তার ৩ ভাগের আড়াই ভাগই নেতারা মেরে খায়। বাকিটা দিয়ে কোনো মতে চুন সুরকির পাতলা ঢালাই দিয়ে জনমতকে ভোটের জন্যে উদ্বুদ্ধ করা হয়। অথচ মজবুতভাবে মোটা পাথরে ঢালাই করলে একবার সামান্য বেশি খরচ হলেও ওগুলো কাজ দিত শত শত বছরের। আমাদের এলাকার এক চেয়ারম্যান ১০ বছর চুরি ডাকাতি করেছে। এরপর নির্বাচনের পূর্বে এলাকার নারীদেরকে ডেকে ত্রাণের নামে এক একটি করে কুমড়া ধরিয়ে দিয়ে নারীদের মন জয় করে ফেলেছে। জনগণও কতটা অবুঝ যে এসব ধূর্তবাজদের ধূর্ততা ধরতেই পারে না। ২. লাভ জিহাদ, লক্ষ্য ও উদ্দেশ্য। বিষয়টি বুঝানোর জন্য আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটি কাহিনী শোনাই। আমরা তখন নাদওয়াতুল উলামা লখনউতে পড়ি। আজ থেকে ৬-৭ বছর আগের কথা, সেই ২০১৭ সালের কথা বলছি। আমরা কয়েকজন কিছু কেনাকাটা করার জন্য বাজারে গেলাম। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছিল, তাই পার্শ্ববর্তী মসজিদে নামাজের উদ্দেশ্যে গেলে দেখতে পেলাম একজন নারী কাঁদছে
আশেপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছে। অনেক জিজ্ঞাসাবাদের পর নারীটি এক করুণ কাহিনী শোনাল। সে বলল তার বাড়ি বিহারে, সে মুসলিম, এলাকার এক হিন্দু পুরুষের প্রেমের ফাঁদে পড়ে সে। এরপর বাবা মাকে না বলে হিন্দুর সাথে পালিয়ে লখনৌ চলে আসে। ছেলেটি তাকে বিয়ের প্রলোভন দেখায় এবং তার সাথে রাত কাটায়। দু একদিন বাসা ভাড়া করে থাকার পর মেয়েটির পেটে বাচ্চা আসার বিষয়ে নিশ্চিত হওয়ার পর হঠাৎ করে পালিয়ে যায় হিন্দুটি। এতটুকু বলেই হাও মাও করে কাঁদতে থাকে মেয়েটি। লোকেরা তাকে পুলিশের কাছে সোপর্দ করতে চায়, কিন্তু সে অম্লিকতি জানায় আর বলতে থাকে তাকে পুলিশের কাছে যেন সোপর্দ করা না হয়, এতে সে আর কোনো দিন তার মা বাবাকেও দেখতে পাবে না। কি করুণ কাহিনী, কতটা বিভৎস ঘটনা! কিন্তু এখন আফসোস করে লাভ কি হবে, সময় থাকতে সতর্ক না হয়ে? প্রিয় পাঠক, লাভ জিহাদ শব্দটি মূলত কট্টর হিন্দুত্ববাদীদের নতুন যুদ্ধাস্ত্র। এটি ওরা কয়েকটি উদ্দেশ্যে শুরু করেছে। ১. ইসলামের জিহাদ ও দাসপ্রথাকে কলঙ্কিত করা, আর তাই ওরা ষড়যন্ত্রের এই আন্দোলনকে লাভ জিহাদ বলে আখ্যায়িত করেছে। ২. মুসলিম নারীদের গর্ভে তাদের হিন্দুত্ববাদের বীজ বপন করা। ৩. মুসলিম নারীদের সহজে ভোগ করা। ৪. মুসলিম পরিবার ও সমাজকে ধ্বংস করা। নারীরা হল সমাজ বিনির্মাণের অন্যতম কারিগর। ইসলামের ইতিহাসে পুরুষরা বাহিরের জগতে বিপ্লব তৈরি করেছে, তেমনি নারীরা ঘরের ভেতরের পরিবেশকে করেছে ইলম ও আমলময়, আর সমাজ নির্মাণে নারীদের অবদানটা সবচেয়ে বেশি হয়ে থাকে। নারীদের উৎসাহ প্রেরণা পেয়েই স্বামী ও সন্তানরা ময়দানের কাজে আগ্রহ পায়। যে পরিবারের মা ও স্ত্রীরা তাদের স্বামী ও সন্তানদের কোনো কাজের প্রতি যত বেশি উৎসাহ দিবে, সে পরিবারের লোকেরা সেই কাজ বেশি করে করবে, এটাই পৃথিবীর বাস্তব চরিত্র। এই জন্যই মূলত ইউরোপিয়ানরা তাদের নারীদের বিভিন্ন মুসলিম দেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে প্রেরণ করে থাকে। আমাদের পার্বত্য অঞ্চলেও অনেক ইউরোপিয়ান নারীকে ধর্মপ্রচারের জন্য প্রেরণ করা হয়। তাছাড়া একজন পুরুষকে বিভ্রান্ত করলে সে নিজেই বিভ্রান্ত হয়, অন্যদিকে একজন নারীকে বিভ্রান্ত করলে পুরা পরিবার ও সমাজকে ধ্বংস করা যায়। কারণ স্বভাবত পুরুষরা নিজের পরিবর্তন ও স্বভাব দ্রুত প্রচার করতে পারে না, অনেক বেশি আজম ও ক্রিয়াশীল না হলে নিজের মতাদর্শে অন্যকে দীক্ষিত করতে পারে না। আর সেগুলোর মাধ্যমে বিজনেস মার্কেট দখল করে। এসবের সবচেয়ে বেশি আসক্ত হল মুসলিম নারী সমাজ। এভাবেই তারা সমাজের মুসলিমদের মস্তিষ্ক, জীবন, এমনকি শরীরের পোশাকও দখলে নিচ্ছে। কিন্তু আফসোস, মুসলিমরা মিডিয়াকে ওদের বিরুদ্ধে ব্যবহার করার পরিবর্তে ওদের মিডিয়াকেই যেন প্রভু মনে করছে। ওদের ফিল্মগুলো ঈশ্বরীয় বাণীর মতো শ্রদ্ধা করে যাচ্ছে। আফসোস। ৮. ঔপনিবেশিক আক্রমণ ও গুপ্ত হত্যা। বর্তমানে ভারত একটি প্রজাতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সাংবিধানিক সাম্রাজ্য বলে বিবেচিত। তাদের ভবিষ্যৎ টার্গেট হল উপমহাদেশব্যাপী একচ্ছত্র হিন্দু সাম্রাজ্য ও আধিপত্য প্রতিষ্ঠা করা, মুসলিম নিধনসহ চিরতরে মুসলিম প্রভাবকে শেষ করে দেয়া। এজন্যই তারা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বাংলাদেশে নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঔপনিবেশিকভাবে সব জায়গায় নিজেদের গোয়েন্দা ও দোসরদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আজ থেকে ৫ বছর পূর্বেও আমরা আমাদের বাংলাদেশে তাদের এতটা সাহস প্রকাশের কথা কল্পনাও করিনি, কিন্তু গোপনে গোপনে তারা তাদের মিশনে সফলতা এনেছে। আজ তাদের চলাফেরা দেখলে মনে হয় যেন রাষ্ট্রটা হিন্দুদেরই। নিজেদের কর্তৃত্ব বজায়ের জন্য তারা মুসলিম হত্যাকে বেছে নেয়। নির্বাচনের আগে কোনো নেতা মুসলিম হত্যা করতে পারলে তার প্রমোশন বেড়ে যায়, নির্বাচনে জয়ী হতে পারে। মোদির গুজরাট হত্যা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্তৃক ভোটের পূর্বে নদোয়ার শিক্ষার্থী হত্যার ঘটনাসহ অসংখ্য ঘটনা এর বড় প্রমাণ। ৯. অর্থ সহযোগিতা। হিন্দুত্ববাদীরা নিজেদের ধর্মের প্রচারের জন্য জানমাল সবই কুরবান করে দিচ্ছে। বহু দরিদ্র, মধ্যবিত্ত, বিপদগ্রস্ত, এমনকি ধনী মুসলিম পরিবারকেও নানা সময়ে সুদ, ঋণ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে ওরা কোমল ও দুর্বল হৃদয়গুলো ক্রয় করে নিচ্ছে। এর জন্য ভারত সরকার উন্নয়ন খাতের তুলনায় হিন্দু ক্ষমতা সম্প্রসারে বহুগুণ অতিরিক্ত ব্যয় করে থাকে। তাদের বাৎসরিক বাজেটগুলো নিয়ে চিন্তা করলেই বিষয়টি ক্লিয়ার হয়। ১০. রাজনৈতিক সেক্টরগুলো দখল করা। আজ বাংলাদেশের সমাজ থেকে নিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সকল সেক্টরে হিন্দুরা আসন ঘিরে আছে। বাংলাদেশের বহু নিরাপত্তা কর্মী, সেনাবাহিনী, ইন্টেলিজেন্স, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ভারতের সাথে আতাত করে চলে। ভারত ছাড়া তাদের ব্যবসা চলে না। মুসলিম হয়েও তারা ভারত ছাড়া আর কিছু বোঝে না। হিন্দুত্ববাদের অপসারণে আমাদের করণীয়। আজ সব জায়গায় হিন্দুরা তাদের সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে মুসলিম নিধন শুরু করেছে। এমতাবস্থায় আমাদের জন্য করণীয় হল: ১. নিজেদের পরিচয় ও ইতিহাস জানা। ২. নিজেদের শত্রু মিত্র চেনা। ৩. শত্রু থেকে সহযোগিতা নেয়া পরিহার করা। ৪. ব্যক্তিস্বার্থের চেয়ে ধর্ম, রাষ্ট্র, জাতীয় ও জনস্বার্থকে প্রাধান্য দেয়া। ৫. প্রয়োজন ছাড়া ভারতের সাথে ব্যবসায়িক পর্যায়গুলো সহ সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা। ৬.
ভারতীয় পণ্য ব্যবহার না করা কোনো মুসলিমের জন্য এখন ভারতীয় পণ্য ব্যবহার করা কখনোই সমীচীন হবে না। স্বাভাবিকভাবে হিন্দুদের পণ্য ব্যবহার করা যদিও বৈধ, তবে বাজারে তাদের পণ্যের বিকল্প কোনো পণ্য পাওয়া গেলে তা পরিহার করা উচিত। তাদের পণ্যে হারামের মিশ্রণ আছে কিনা তা নিশ্চিত জানা গেলে কিংবা তাদের পণ্য ব্যবহারে মুসলমানদের ক্ষতি হলে উক্ত পণ্য ব্যবহার করা জায়েজ নেই। ইমাম তিরমিজি তার সুনানে বর্ণনা করেছেন, আবু সালাবা থেকে বর্ণিত, হে আল্লাহর রাসূল, আমরা আহলে কিতাবদের দেশে আছি, সেখানে তাদের হাড়িতে রান্না করা হয় এবং আমরা তাদের পাত্র থেকে পান করি। তখন জালিমকে বয়কট করা ও জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। একটি বাস্তবতা বলে রাখি, পৃথিবীর ইতিহাস বলে নতুন বিপ্লব আনতে হলে যুদ্ধের পরিবেশ তৈরি করতে হয়। একটা সময়ে পৃথিবীব্যাপী ইসলামী খিলাফতের শাসন ও দাপট ছিল। সেই মুসলিম খিলাফতকে ধ্বংস করার লক্ষ্যেই মূলত ওসমানীদের বিরুদ্ধে পশ্চিমারা ঐক্যবদ্ধভাবে প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ওসমানী খিলাফত ধ্বংস করেছে। আসল কারণ ছিল খিলাফত ধ্বংস করা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের পরাশক্তিগুলো বিশ্বময় ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে যুদ্ধ বাঁধিয়েছে। যুদ্ধে আমেরিকার জয় হয়েছে, ফলে আমেরিকায় বনে গিয়েছে বিশ্বের একমাত্র মহা সুলতানুস সালাতিন। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। মোট কথা, নতুন বিপ্লব ও চূড়ান্ত জয় আনতে হলে যুদ্ধের পরিবেশ তৈরি করতে হয়। কাফিরদের বিরুদ্ধে আমরা যথাসম্ভব নীরব থাকার চেষ্টা করব। তাদের ব্যাপারগুলো নিয়ে ভ্রুক্ষেপহীন থাকতে পারেন, কিন্তু তারা যুদ্ধ চাইলে কিংবা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমাদেরও উচিত তাদের পরিপূর্ণভাবে বয়কট করা। আর তারা যদি চূড়ান্ত লড়াইয়ে আমাদের আক্রমণ করে, তাহলে আমাদেরও চূড়ান্তভাবেই আক্রমণ করতে হবে। বসে থাকা মুমিনের কাজ হবে না। মোট কথা, পরিস্থিতি যেটাই আসুক, আমাদের ঐক্যবদ্ধভাবে সুদূর পরিকল্পনার সাথে পরামর্শ করে লড়াইয়ের জন্য নামতে হবে। আক্রান্ত হওয়ার পরে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। মার খাওয়া কোনো ধর্মও বলে না, আবার এটা কোনো জ্ঞানেরও কথা নয়। আবার জজবাতি হয়ে কিছু একটা করে ফেলাও বুদ্ধিমত্তা নয়, বরং পরিস্থিতি অনুযায়ী সুদূর পরিকল্পনার সাথে ব্যবস্থা নেওয়াই জ্ঞানের কথা। গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত কয়েকটি সহিহ হাদিস। সাহাবী আবু হুরায়রা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন, আমি তা পেলে তাতে আমার জান মাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব। আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব আবু হুরায়রা, যা আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। আবু হুরায়রা আরও বলেন, কাব রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস বা জেরুসালেমের একজন রাজা, এখানে সম্ভবত ইমাম মাহদির রাজত্বের কথা বলা হয়েছে, ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের সমস্ত সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এখানে সম্ভবত ইমাম মাহদির রাজত্বের কথা বলা হয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে। আল্লাহ তাদের বিজয় দান করবেন, তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবেন। আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়ামকে সামনে পেয়ে যাবেন। আবু হুরায়রা রা বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরীক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্ত আবু হুরায়রা, যে শামে গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে মিলিত হবে। আবু হুরায়রা রা বলেন, আমি তখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। বলেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সে তো অনেক দেরি। 11 হিন্দু ধর্মের পরিচিতি বইটির অনুবাদ মূলত সেই দৃষ্টিকোণ থেকেই শুরু করা, যাতে মুসলিমরা বিধর্মীদের কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কে জেনে পদক্ষেপ নিতে পারে। হিন্দুদের মধ্যে নানা গ্রুপ রয়েছে, যেমন আর্য, ব্রাহ্ম ইত্যাদি। আবার তাদের নিজেদের রচিত কিছু ধর্মগ্রন্থও রয়েছে, যেমন বেদ, চারিত্রিক বিষয়ে কাব্যগ্রন্থ, মহাভারত, বিভিন্ন ইতিহাস সংবলিত পুরাণ, রামায়ণ, কাব্যগ্রন্থ ইত্যাদি। তবে আজকাল শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মকেও হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত মনে করা হয়, অথচ বাস্তবে তারা ভিন্ন ভিন্ন জাতি। যদিও তাদের পরস্পর নেতৃত্ব, উৎসব, সংস্কৃতি ও উপাসনা পদ্ধতি, দেবদেবী, যেমন হিন্দুদের প্রধান ঈশ্বর হল বিষ্ণু, শিব ও মনুও তাদের একটি দেবতা, শ্রীকৃষ্ণ হল নিজেই দেবতা ও সেই সাথে ঈশ্বরের বার্তাবাহক। বৌদ্ধ ধর্মের প্রধান ঈশ্বর ও নেতা হলেন গৌতম বুদ্ধ। শিখদের প্রধান ঈশ্বর ও নেতা হলেন গুরু নানক। ইত্যাদি বিষয়াদিতে কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিক দর্শনে এরা সকলে একই সম্প্রদায়, আর তা হল আল্লাহর সাথে শিরক করা। তবে তাদের মাঝে ইসলামের মানবতা ও ভালোবাসার দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের ভেতরগত পার্থক্যটা তাদের হৃদয়ে জাগিয়ে দেওয়া সময়ের অন্যতম প্রয়োজন। আশা করি এভাবে তাদের মাঝে ফাটল সৃষ্টি করা যাবে। যেমন শিখদের বলা যেতে পারে, তোমরা আসলে হিন্দু নাও, তোমাদের গুরু নানক মুসলিম ছিল, ইত্যাদি ইত্যাদি। সুন্দর এই কর্মপন্থাটি শুরু করেছেন মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী নদভী।
এ বিষয়ে তিনি আল ফুরকান 2020 অক্টোবর সংখ্যায় নৌজওয়ান ওলামা কে খিদমত মে কুছ আহম গুজারিশ নামে বিস্তারিত লিখেছেন। তাছাড়া মাওলানা মুফতি সারোয়ার ফারুকি নদভী লিখেছেন তার কিতাব হিন্দু ধর্মে। উম্মার এই ক্রান্তিলগ্নে আজ আমাদের পরস্পর সকল ভেদাভেদ ও ঝগড়াঝাঁটি ভুলে গিয়ে এক কাতারে আসা দরকার। আমাদের শত্রুমিত্র চিনতে হবে, তাদের পরিচয় ও কর্মকৌশল সম্পর্কে সতর্ক হওয়া ও অন্যকে সতর্ক করতে হবে। আল্লাহ আমাদের ইসলামের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার তাওফিক দান করুন, আমিন। সবশেষে মাওলানা সৈয়দ তানভীর নদভীকে ধন্যবাদ জানাই, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন, অনেকাংশ অনুবাদও করেছেন। সিলেটের এই তরুণ এক সম্ভ্রান্ত আলিম পরিবারের সন্তান, অনুবাদের ময়দানে নবীন হলেও তিনি চেষ্টা করেছেন। আমিও অনুবাদের সাথে সাথে যথাসম্ভব সম্পাদনার চেষ্টা করেছি। সম্পাদনার ক্ষেত্রে অনুবাদকে মূল লেখকের ধারায় ঠিক রাখতে আগপর করতে হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও আয়াতের বরাতসমূহও বৃদ্ধি করে দিয়েছি। বইটি আজ থেকে প্রায় 4 বছর আগে মূলত ইন্ডিয়া থাকতে অনুবাদ করা হয়েছে। প্রকাশককে শুকরিয়া যে তারা বইটি পাঠকের হাতে তুলে দিচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমাদের খিদমত নাজাতের উসিলা করুন, আমিন। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে হিন্দু ধর্মের ইতিহাস, ধর্মীয় গ্রন্থ এবং সামাজিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।